টিভি চ্যানেলের এডিটর বলে যে ওটা 10 সেকেন্ডের বেশি দেখিও না, আর বিজেপি কিভাবে 20টা লোক নিয়ে চ্যাং মাছের মতো লাফালে সেইটা 3 ঘন্টা ধরে দেখিয়ে যায়। এসব দেখে দেখে মাঝে মধ্যে দুঃখ করতে ভোর করে রাতে সেরকম করেছে। রেড এসএফ বামপন্থীরা হেরে গিয়েছেন, কিন্তু এসএফআই ডিওয়াইএফআই কর্মীরা রেড ভলান্টিয়ার নামে আপনাদের মধ্যে আপনাদের মধ্যেও এখানেও এই ছেলেমেয়েগুলোর মধ্যেও অনেকে ছিল। কোথাও অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া, কোথাও টিফিন খাবার পৌঁছে দেওয়া, ক্যান্টিন করা, কিচেন করা, কোথাও রক্তদান করা, কাউকে হাসপাতালে ভর্তি করানো, কাউকে বই খাতা পৌঁছে দেওয়া, টানা করে চলছিল কোভিডের সময়, করোনার সময়। আমাকে এই সাংবাদিক ছেলেটি ফোন করে বললো যে তুমি পারলে কি করে, তোমরা পারছো কি করে? আমি বললাম কেন, মানুষ ভালোবাসছে, মানুষ সমর্থন করছে, আমাদের রাজনীতির বাইরে এমন অনেক মানুষ দিচ্ছেন, সাহায্যের হাত বাড়াচ্ছে। তার পুরোটা বিশ্বাস হয়নি, সে এই তাই বলে আমাকে বলল যে ওই দিওয়ার সিনেমাটার কথা আমি সেদিন ব্রিগেডেও বললাম। বললো যে टीएमसी के पास एमएलए है, एमपी है, पुलिस है, गुंडा है, सरकार है। तृणमूल के पास एमएलए है, एमपी है, पुलिस है, गुंडा है, सरकार है, तुम्हारे पास क्या है যে তোমরা এগুলো করছো? আমি গল্পটা অনেক জায়গায় বলি, আমি হেসে দিয়েছি ফোনের মধ্যে, আর হাসতে হাসতে তাকে বলেছি যে हमारे पास ये सफेद झंडा है और जब तक ये है यही काफी है। আমি কথাটা এই কারণে বললাম, কারণ আমাদের সংগঠন, আমাদের নেতারা আমাদের শিখিয়েছেন মানুষের সংকট থেকে নিরসনের পদ্ধতি খোঁজাই তোমার কাছে রাজনীতির এক এবং একমাত্র মানে হওয়া উচিত। ওই যে আমি একটু আগে বলতে উঠে বললাম যে কঠিন পরিস্থিতি কেন? কঠিন পরিস্থিতি সিপিএম 4টে ভোট কম পেয়েছে বলে না, কঠিন পরিস্থিতি এসএফআই 2টো ইউনিয়নে কলেজে ঢুকতে পারছে না বলে না, কঠিন পরিস্থিতি কারণ যারা দেশ দুনিয়ার হাল হকিকত ঠিক করেন, যারা ঠান্ডা ঘরে বসে আইন পাস করান, কে কত মাইনে পাবে, কে কোথায়, কার কি পিএফ পেনশন, গ্র্যাচুইটি, হেলথ স্কিম কার কি হবে, কোন কৃষক ফসলের কি দাম পাবে, কোন স্কুলে কি খরচ দিতে হবে, এইগুলো যারা ঠিক করেন তাদের মধ্যে মানুষের কথা বলার লোক কমে গেছে। আমরা যে আমাদের রাজনীতির নিউক্লিয়াস, মানুষের সংকটের সময় একটা দল, তাদের নেতারা মূলত তাদের কর্মীদের শেখালো মানুষকে গরুর পেচ্ছাপ খাইয়ে দাও। মানুষের সংকটের সময় আরেকটা দল, ক্রাইসিসের সময় রাজনৈতিক দল নাম হয়ে গেল চালচোর, এমনি সময় না। আর যাদের এমএলএ, এমপি, অমুক তুসুক, ঢাল, তরোয়াল ইত্যাদি কম, তারা মানুষের ক্রাইসিসের সময় রেড ভলান্টিয়ার হিসেবে বা এসএফআই বা ডিএফআই এক্স ওয়াই জেড যে নামেই হোক, তারা দৌড়ে বেড়াতে লাগলো। আসলে রাজনৈতিক দায়বদ্ধতা থেকে এই যারা এগুলো করেছিল, করছে, করে চলেছে, খুব বিরাট মহান হাততালি পাওয়ার জন্য কাজ করছে না। আমি বলার চেষ্টা করছি যে কথা, যে বিমান বসুরা আমাদের এটাই শিখিয়েছে। আমি যদি আরো 1 ঘন্টা বক্তৃতা করি এখানে বসে, আপনি আমার মুখ থেকে সাধারণভাবে প্রতি 4-5 মিনিট অন্তর পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস বা চাকরি বা লেখাপড়া বা হাসপাতাল এইসবের বাইরে খুব কিছু পাবেন না। আপনি এখানে একটা তৃণমূলের ছেলেকে দাঁড় করিয়ে দিন, বলুন ওকে রুজি রুটির কথা বলো না, অন্য কথা বলো, ঠিক পিসি, ভাইপো, দেব, মিমি, নুসরত, পাগলু ফাগলু বলে ঠিক চালিয়ে দেবে 1 ঘন্টা। একটা বিজেপির ছেলেকে দাঁড় করিয়ে দিন, ঠিক ভারত, পাকিস্তান, বাংলাদেশ, কাশ্মীর, কেরালা, গরুর মাংস, রুটি, 3 তালাক ফালাক সব এই চালিয়ে দেবে, মন্দির মসজিদ। এই যে এতগুলো ছেলে মেয়ে বসে আছে এখানে এসএফআই করা, আপনি আমার বদলে এদের যে কাউকে তুলে বলুন যে তুমি 5 মিনিট বক্তৃতা দেবে, কিন্তু তুমি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কথা বলতে পারবে না। 5 মিনিটও বলতে পারবে না। 5 মিনিটের মধ্যে ঘেমে নিয়ে স্টেজ ছেড়ে চলে যাবে। কারণ আমরা শিখেছি এইটাই। আমাদের রাজনীতির নিউক্লিয়াস, আমাদের রাজনীতির কেন বামপন্থীদের কেন প্রাসঙ্গিকতা, কেন আপনারা আজকে এসএফআই এর ডাকে এই সমাবেশে, কেন আমরা আমাদের সম্মেলন, আমাদের সমাবেশ, আমাদের মিটিং মিছিলগুলো থেকে কি বলতে চাইছি আমরা আপনাদের কাছে? সবিনয়ে যে কথাটি আমরা তুলে ধরতে চাইছি তা হলো রুজি রুটির কথা বলার মানুষের অভাব পড়িয়াছে। রুজি রুটির কথা বলার শক্তিটাকে
শক্তিগুলোকে এক জায়গায় আনুন, তাদের ঊর্ধ্বে তুলে ধরুন। রাজনীতি মানে ছ্যাবলামি না। রাজনীতি মানে সন্ধ্যাবেলা টিভি চ্যানেল খুললে গরুর দুধে সোনা আছে কিনা সেই নিয়ে আলোচনা হচ্ছে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়ে চলেছে কোন রাজনৈতিক নেতা এবং তার বিশেষ বন্ধু ম্যাচিং শাড়ি ম্যাচিং পাঞ্জাবি পরে পিয়ানোর আশপাশে নেচে বেড়াচ্ছেন। এইটা রাজনীতি না, রাজনীতির আলোচনা হতে পারে। আমাদের রাজ্যে 100 দিনের কাজের অবস্থা কি, জব কার্ডের অবস্থা কত মানুষের কাটা যাচ্ছে, এই যে ডিজিটাল রেশন কার্ডের নামে কত মানুষের নাম বাদ পড়ে গেল, 8000 স্কুল বন্ধ হয়ে গেল, সামনে এখন ইতিমধ্যে কথাটা চলে এসেছে। নজিরবিহীন ভাবে 4 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী ড্রপ আউট হয়ে গেল। কেউ কোনোদিন দেখেছে, জেনেছে? কলেজগুলোতে তাকান, ইউনিভার্সিটি, পশ্চিমবঙ্গের অন্যতম ভাইব্রেন্ট ইউনিভার্সিটি এই কল্যাণীতে আছে, হাজারে হাজারে সিট ফাঁকা গোটা পশ্চিমবঙ্গের কলেজগুলোতে। ছেলে মেয়ে পড়তে আসছে না, 10টা 12টা 13টা 15টা 20টা কাউন্সেলিং এর পরেও একটা ক্লাস ভর্তি হচ্ছে না। কোথায় চলে যাচ্ছে আমাদের ছেলে মেয়ে? আমাদের রাজ্যের ছেলেগুলো গুজরাটে, তামিলনাড়ুতে, কেরালায় রোজের টাকা বেশি বলে কাজ করতে চলে যাচ্ছে। এই কথাটা তো রাজনীতির আমি না বলতে হবে কাউকে, কাউকে তো এই কথাটা বলতে হবে যে তুমি কন্যাশ্রী বলছো, সেগুলো ঠিক আছে, কিন্তু বাস্তব বলছে, তথ্য বলছে, তোমার সরকারের তথ্য বলছে নাবালিকা বিবাহে গোটা দেশের মধ্যে প্রথম 2-3-এ চলে গিয়েছে পশ্চিমবঙ্গ। এই কথাগুলো তারপরে তার উপরে দাঁড়িয়ে রাজনৈতিক তর্ক বিতর্ক অসুবিধা। আমাকে একবার এক ভদ্রলোক খানিকটা উপহাসের ছলেই বলেছিল, বাড়ি ফিরছি ততদিনে এসএফআই ডিওয়াইএফআই চাকরি প্রার্থীদের আন্দোলন, তার তীব্রতা বেড়ে গেছে। আমাদের রাজ্যের ওই যে ভদ্রলোক, আসলে সুকুমার রায় লিখেছিলেন কুমড়ো দিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি, তার রাজার পিসি যুবরাজের পিসি যুবরাজকে আড়াল করতে প্রথম যে কুমড়োকে বলে দিল সেই ভদ্রলোক, তিনি ততদিনে জেলে চলে গিয়েছেন, ফ্ল্যাটে টাকা ফাঁকা পাওয়া গেছে ইত্যাদি ইত্যাদি। আমার পাড়ায় আমি একদিন রাত্রিবেলা বাড়ি ফিরছি, আমাকে ভদ্রলোক বলছেন যে তোরা আবার শুরু করেছিস, আবার তোর জেঠিমার সাথে আবার ঝগড়া লেগে গেছে। আমি বললাম কেন, ঝগড়া লাগার কি হয়েছে? তুমি জেঠিমা, তোমরা তো ভালো মানুষ, শান্তিপ্রিয় মানুষ। বলছে না, তোর জেঠিমার সাথে আমার আগে খুব ঝগড়া হতো, সন্ধ্যাবেলা আমি ওইসব ঘন্টাখানেক ওইগুলো দেখবো, আর তোর জেঠিমা ইষ্টিকুটুর মিঠাই মিলন তিথি এই দেখতো, রোজ ঝগড়া হতো। আমি বললাম তারপরে কি হলো? বললো তারপরে কি হবে, তারপরে সিপিএম এর ভোট কমে গেল, এখন খবরের চ্যানেলটাই সিরিয়ালের চ্যানেল হয়ে গেছে, সিরিয়ালের চ্যানেলটাই খবরের চ্যানেল হয়ে গেছে, আমাদের আর ঝগড়া হতো। তারপরে এখন আবার ইদানিং তোরা আবার লাফালাফি করছিস, ওই জন্য এখন খবর আর সিরিয়ালটা আলাদা 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 হচ্ছে। বলে সে ভদ্রলোক আমাকে বললেন যে শোনো বাবা, আমার 55-60 বছর বয়স, আমি সারা জীবন বামপন্থীদের ভোট দিয়েছি তা না, আমি কখনো কংগ্রেসকে দিয়েছি, কখনো বামপন্থীদের দিয়েছি, 2011 সালে আরো অনেকের মতো তৃণমূলকে দিয়েছি। যখন বামপন্থীরা তাদের জনসমর্থনের শীর্ষে, তখনও পশ্চিমবঙ্গে 40% স্ট্যাটিক কংগ্রেসই ভোট ছিল, পরবর্তীকালে তৃণমূল। তখনও অফিসে কাছারিতে বাসে ট্রামে ট্রেনে জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যের সমালোচনা হতো, এটা কেন হলো, ওটা কেন হলো, সেটা কেন হলো না, প্রচুর হতো তর্ক বিতর্ক। কিন্তু তখন রাজনীতির বিষয় ছিল বাংলার মানুষের জন্য কৃষি ভালো না শিল্প ভালো। আমি বললাম আর এখন? বললো আর এখন কি, ওই যে সিরিয়ালে দেখায় ঝিলিক তার মাকে খুঁজে পাবে কিনা, এখন রাজনীতির বিষয় হয়ে গিয়েছে সৌমিত্র খান তার বউকে খুঁজে পাবে কিনা, এই নিয়ে সন্ধ্যাবেলা চলছে। উনি উপহাস করেই বললেন আমার কারো ব্যক্তিগত জীবনে ঢোকা আমাদের কাজ না, সেগুলো ইস্যু। কিন্তু পয়েন্ট হচ্ছে সত্যি তো আছে, একটা রাজনৈতিক দল তার অভ্যন্তরে তার পরিবারের মধ্যে কে ক্ষমতার কি এখনই পার্টি না প্রপার্টি বোঝা যায় না, পিসি প্রাইভেট লিমিটেড, ভাইপো প্রাইভেট লিমিটেড, কে আনলিমিটেড হবে, এই নিয়ে দিনের পর দিন আকচি চলছে। আমাদের কি যায় আসে? আমরা সাধারণ মানুষ, এই যে কল্যাণীর বুকে যে মানুষের কাছে, ঘোষপাড়ার পাশে যাদের কাছে আমাদের মাইকের আওয়াজ পৌঁছচ্ছে, বুকে হাত দিয়ে বলেন তো পিসি তৃণমূলের ক্ষমতা এলো না, ভাইপো তৃণমূলের ক্ষমতা এলো, আপনার কি আছে তাতে? আপনার কোন উদ্দেশ্য, কোন জীবনে কোন বাড়তি লাভ হবে? পিসিকে সরিয়ে ভাইপো এলে বা ভাইপোকে ল্যাং মেরে পিসি আরো কয়েকদিন থেকে গেলে?
রাজনীতির প্রশ্ন তা নয়, রাজনীতির প্রশ্নটা হওয়া উচিত না। ওগুলো ঠিক আছে, ওগুলো খাবারের উপর ছড়ানো গোলমরিচ নুন গসিপ। কতদিন সন্ধ্যাবেলা টিভি চ্যানেলে জিনিসপত্রের দাম আলোচনা হচ্ছে, কতদিন সন্ধ্যাবেলা টিভি চ্যানেলে আমাদের ছেলে মেয়েদের স্কলারশিপ ফেলোশিপ গুলো কমে যাচ্ছে, কেটে নিচ্ছে, এটা আলোচনা হচ্ছে। কতদিন সন্ধ্যাবেলা টিভি চ্যানেলে বেকারত্বে শীর্ষে পৌঁছচ্ছে প্রতি, এখন তো ওইসব আরো অনেক সংস্থা ইত্যাদি আছে, প্রতি 3 মাস 4 মাস অন্তর তারা ভারতবর্ষের বেকারিত্বের চেহারা কি। কেবল আনএমপ্লয়মেন্ট নয়, আন্ডার এমপ্লয়মেন্ট বিরাট সমস্যা। এমএসসি করেছে, করে এখন সুইগিতে জোম্যাটোতে খাবার ডেলিভারি করে বেড়াচ্ছে, ওলা উবের চালিয়ে বেড়াচ্ছে। আন্ডার এমপ্লয়মেন্ট আলোচনা হচ্ছে। একদিনও আপনি সন্ধ্যাবেলা দেখছেন এই যে প্রচন্ড মুখ খুলিয়ে ঠোঁট খুলিয়ে সব সঞ্চালকেরা মানুষের রুজি রুটির কথা বলার জন্য ফলত বামপন্থীদের দরকার। বামপন্থীদের যাচ্ছে আর ওকে দেখে প্রচন্ড জয় শ্রীরাম বলে, এই যে জয় শ্রীরাম বলে চিৎকার, রামের নামে কোনো আপত্তি নেই, রামের প্রতি কারণ ভালোবাসা থাকলে থাক, কি অসুবিধা আছে? মন্দির টন্দির যা ঠিক আছে, কিন্তু বিজেপির রাম আমাদের ছোটবেলা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর রামায়ণে পড়া, মহাভারতে রামায়ণে পড়া রাম নয়। বিজেপির রাম মানে RAM, R ফর রিলায়েন্স, A ফর আদানি, M ফর মোহন ভাগবত। বড় লোকের এবং দাঙ্গাবাজদের বড় বড় লোক মানে মেজ বড় লোক সেজ বড় লোকগুলোকে গিলে খেতে পারে যে বড় লোকগুলো, সেই বড় লোকের পার্টি হচ্ছে বিজেপি। এবং খালি বড় লোক বললে হবে না, সাথে দাঙ্গাবাজদের। এটা জাতীয় শিক্ষানীতি করেছে, 484 পাতার ড্রাফট করেছিল, সেই ড্রাফটে একবারের জন্য কোথাও ধর্মনিরপেক্ষতা শব্দটা লেখেনি। আমরা বুঝি না। আমি কেন বললাম আমার ভারতকে, আমার ছোটবেলার ভারতবর্ষকে ভাঙতে চাইছে? এই মোহাম্মদ সামি তো এইবারের বিশ্বকাপ ক্রিকেটে ফাইনাল অব্দি তুললো ভারতকে, এই সিরাজ তো তুললো। আমার ছোটবেলা মনে আছে সেই বিখ্যাত ম্যাচটা যেটা সৌরভ গাঙ্গুলি জামা উড়িয়েছিলেন ইংল্যান্ডের মাটিতে, ইংল্যান্ডকে হারিয়ে। তখনও আমরা ইংল্যান্ডকে বা অস্ট্রেলিয়াকে ভারত হারালে বেশি আনন্দ পেতাম। ইদানিং কেউ কেউ বাজারে বেরিয়েছে ইংল্যান্ডের থেকে বাংলাদেশের বিরুদ্ধে ভারত জিতলে বেশি খুশি হয়ে যায়, যেমন ইংল্যান্ডটা ভালো বাংলাদেশটা খারাপ, এমন ভাব। সেই যে ম্যাচটা আমরা জিতেছিলাম, ম্যাচের ক্যাপ্টেন ছিলেন সৌরভ গাঙ্গুলি নামক একজন বাঙালি ব্রাহ্মণ। সে ম্যাচের ভাইস ক্যাপ্টেন ছিলেন, আমি যদি খুব না বলি, রাহুল শরৎ দ্রাবিড় নামে একজন কন্নড় ব্রাহ্মণ। দুজনেই ধর্ম পরিচয় হিন্দু ব্রাহ্মণ, দুজনের খাদ্যাভ্যাস, পোশাক, কথার ভাষা, বড় হয়ে ওঠা, যে সিনেমা দেখেছেন, যে গান শুনেছেন, কোনো কিছুতে কোনো মিল নেই। ম্যাচটা জিতিয়েছিল আমাদের উত্তরপ্রদেশের একটি মুসলিম ছেলে নাম মোহাম্মদ ক্যাফ এবং পাঞ্জাবের একটি শিখ ছেলে নাম যুবরাজ সিং। এই ভারত তো আমরা দেখেছি, এই ভারতকে নিয়ে তো আমরা গর্ব করতাম। যখন সৌরভ গাঙ্গুলি জামা ওড়াচ্ছেন, তার জামা ওড়ানোর পিছনে কায়েফের কত ইঞ্চি অবদান, মুসলমান কায়েফের কত ইঞ্চি অবদান, শিখ যুবরাজের কত ইঞ্চি অবদান, বা হিন্দু সচিনের কত ইঞ্চি অবদান, আমরা কোনোদিন মাপতে গেছি? বিজেপি আমাদের জোর করে মাপাচ্ছে। এবং এর পিছনের উদ্দেশ্য হলো আসলে ধর্মকর্ম এইসব নিয়ে মেতে থাকা। পুরনো মানুষরা আছেন, মনে থাকবে যখন বাবরি মসজিদ ভাঙলো, স্লোগান কি ছিল? আধে রুটি খাएंगे पर मंदिर वही बनाएंगे। ওরা পরে বুঝেছে আস্তে আস্তে মন্দির ওয়াহি বানাएंगेটা জোরালো হয়ে গেল, কিন্তু প্রথম লাইনটা মনে রাখা জরুরি, আধে রুটি খাएंगे। বড় লোকের দল না হলে বলে গরিব মানুষকে আধ পেটা খাইয়ে রাখবো। চোর ডাকাত চিটিংবাজ বড় লোকের দল না হলে কখনো বলে যে তোমাকে পুরো রুটি খেতে দেব না। গরিব মানুষ, আমার দেশের গরিব মানুষ ভাববে না, বুঝবে না, তাকাবে না। জল জঙ্গল জমি পাহাড় স্কুল কলেজ হাসপাতাল সব কারা দখল করে দিচ্ছে, বেঁচে দিচ্ছে সব আম্বানি আদানির হাতে। বিজেপির বিরুদ্ধে লড়াই এ কেবল গলা কাঁপিয়ে মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান বলে ছেড়ে দেওয়ার বিষয় না। বিজেপির বিরুদ্ধে RSS এর বিরুদ্ধে লড়াই মানে আসলে সাম্প্রদায়িকদের বিরুদ্ধে লড়াই, যেমন একই সাথে গরিবের পেটে নির্লজ্জতম ভাবে লাথি মারতে পারে যে লোকগুলো, সেই লোকগুলোর বিরুদ্ধে লড়াই।
আরএসএস বিজেপি থাকা মানে ভারতের গরিব মানুষ, ভারতের মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, তার জীবনে সুদিন আর কোনোদিন নেই, আছে দিন আসবে। ফলত বিজেপিকে তাড়াতে হবে। আসন্ন লোকসভা নির্বাচনে এ নিয়ে কোথাও কোনো কনফিউশন নেই। 1 নম্বর কথা, বিজেপি তাড়া, দেশের ক্ষমতা থেকে বিজেপিকে হটাও। এখন সমস্যাটা হচ্ছে কখনো কখনো আমাদেরও কিছু কিছু অস্বস্তি হয়ে যায়। আমরা রঘু ডাকাতের বিরুদ্ধে লড়তে চলেছি, আদানি হলো রঘু ডাকাত, সেই লড়াইতে আমাদের গায়ে কোনো দাগ নেই। বুদ্ধদেব ভট্টাচার্য বা বিমান বসু সারা জীবনে 1 ফোঁটা কালির ছাপ কেউ দিতে পারবে না। লগে লগে লেজে লেজে হঠাৎ দুটো ফ্ল্যাট চোর, কয়লা চোর, চাকরি চোর এসে ঢুকে বলছে আমাকেও টিমে নাও, আমাকেও খেলতে নাও, আমাকেও খেলতে নাও। কখনো কখনো এই প্রশ্ন কারোর মনে আসছে তো, তাহলে এখানে কি, তাহলে কি ওখানে? পরিষ্কার আমরা বলছি, এসএফআই আগামী নির্বাচনে, লোকসভা নির্বাচন, পশ্চিমবাংলার ছাত্র সমাজের কাছে পরিষ্কার বলবে, ঘাসফুল পদ্ম ফুল দুটো মিলে এপ্রিল ফুল করার চেষ্টা করবে। মানুষকে হাতে কাস্তে নিন, ঘাস কেটে দিন, গরু দেখবেন এমনি এমনি চলে গেছে, কোনো অসুবিধা। কে নেবে? ও বিনা টিকিটে ট্রেনে উঠেছে, খানিকক্ষণ পর দেখবেন এখন বাথরুমে লুকিয়ে বিড়ি খাচ্ছে, খানিকক্ষণ যে টিটি বেশি ঘোরাঘুরি করে নিজেই ট্রেন থেকে নেমে চলে যাবে। অত ভেবে লাভ নেই, থাকবে না, টিকবে না বেশি। পরিষ্কার বোঝাপড়া হয়েছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় তো কিছুদিন আগে পর্যন্ত হচ্ছিল না, লালুর ছেলে, নীতিশ কুমার, মুলায়মের ছেলে, ওই দেবেগৌড়ার ছেলে, এদেরকে ডেকে থার্ড ফ্রন্ট করতে যাচ্ছিলেন, মনে নেই? কি তাল ছিল থার্ড ফ্রন্ট করা? এই গত 2 বছরের মধ্যে একাধিক করার, এখন তো এইসব যন্ত্রপাতি এসে গেছে, ওই যে ভিডিও করছে, আমি কি বলছি ওইটা এখন 2 বছর পরে থেকে যাবে ওই ভিডিওতে। গুচ্ছ গুচ্ছ এইরকম উদাহরণ আছে যেখানে উনি দাঁড়িয়ে বলছেন আরএসএস ভালো, বিজেপি খারাপ। কিচ্ছু বোঝো না তুমি, আরএসএস ভালো, বিজেপি খারাপ। প্রথমে কিছুদিন চালালো যে বাজপেয়ী ভালো, আদবানি খারাপ। তারপরে কিছুদিন চালালো আদবানি ভালো ছিলেন, মোদি খারাপ। এখন লাস্ট মার্কেটে ছেড়েছে মোদি ভালো, অমিত শাহ খারাপ। আসল কথা হলো বিজেপির সাথে একটা প্যারালাল লাইন মেনটেন করে। টেবিলের ওপরে পাঞ্জা লড়ছে, টেবিলের তলায় অন্য হাতটা হ্যান্ডশেক করে বসে আছে। পরিষ্কার ডিল, আমি বিজেপি, আমি তোমার ভাইপোকে বাইরে রাখবো। ওই যে আমি একটু আগে বলছিলাম কুমড়ো দিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি, বাড়ির পুজোয় কচি পাঠা না থাকলে অনেক সময় চাল কুমড়ো বলি দিয়ে দেয়। ওই রকম একটা বেহালার চাল কুমড়ো, একটা বীরভূমের চাল কুমড়ো, একটা এই আমাদের উত্তর 24 পরগনায় ওই হাবড়া অশোকনগরের চাল কুমড়ো, এরকম কয়েকটা বলি দিয়ে দিয়েছে। পরিষ্কার কথা হলো তুমি ভাইপো, তোমার ভাইপোকে আমি বাইরে রাখবো, কয়লা, বালি, চাকরি, লটারি যাই লেগে থাকুক না কেন ওর গায়ে। আর প্রতিদানে তুমি তৃণমূল কংগ্রেস, সেই ইলিয়াড ওডিসিতে পড়েছিলাম না, ট্রয়ের ঘোড়া, তুমি খোচরের কাজ করবে। তুমি প্রথমে ভাগাভাগি করার চেষ্টা করবে, করার চেষ্টা করেছিলেন, থার্ড ফ্রন্ট, থার্ড ফ্রন্ট ইত্যাদি, সব ঘাটের জল খেয়ে কোথাও কোনো হালে পানি না পেয়ে তারপরে গিয়ে বলেছে তাহলে তুমি ইন্ডিয়া জোটে গিয়ে বসে থাকো। ওইখানে গিয়ে যেদিন ইন্ডিয়া জোটের প্রথম মিটিং হয়েছে, আমি আমার বাড়ি দক্ষিণ কলকাতার দিকে, যাদবপুরের দিকে, হাজরা মোড় দিয়ে যাচ্ছি। হাজরা মোড়ে রাজীব গান্ধীর একটা মূর্তি আছে, যারা গেছেন দেখেছে। প্রথম মিটিং হয়েছে পিসির মানে ভাইপো বাহিনীর তরসই, রাজীব গান্ধীর মূর্তি ঢেকে এত বড় করে হোর্ডিং লাগিয়ে দিয়েছে, দিদিকে প্রধানমন্ত্রী চাই, বেগানি স্বাধীনে আব্দুল্লাহ দিওয়ানা। কেউ বলছে, নিজে একা লাফাচ্ছে আমি প্রধানমন্ত্রী হবো, প্রধানমন্ত্রী। তারপরে ওই প্রজেক্ট ফেল করেছে, বুঝেছে যে কেউ পাত্তা দিচ্ছে না বিশেষ। এখন অব্দি কিন্তু কেউ কোথাও আলোচনায় নেই কি হবে না হবে। আগে সবাই একটা যে প্রশ্নে একমত হচ্ছে যে বিজেপিকে আগে তাড়াও, তারপরে বাকি যা হবে দেখা যাবে। এই নিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল একটা জায়গায় এসেছে, কোনো নির্বাচনী জোট, একটা মতামত রাখার মঞ্চ। সেখানে গিয়ে দুম করে হঠাৎ বলে দিল তাহলে মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী। এর মানে কি লোকে বোঝে না? আমাদের কপালে বিশ্ব বাংলার ব লেখা আছে নাকি? আমরা বুঝি না কিছু। তোমার পাঠিয়েছে ওইখানে খোচরগিরি করার জন্য, ভিতর থেকে ঘেটে ঘ করে দেওয়ার জন্য। তাকে ভরসা করা যায়?
দাঙ্গাবাজের বিরুদ্ধে লড়াই দুর্নীতিবাজের উপরে পাঁচিলে বসে থাকা লোককে নিয়ে হয়? ও লিখে রেখে দিন, জীবনে গোটাগুটি বিজেপির বিরোধিতা করতে পারবে। এখন বোঝাপড়া হয়েছে তুমি বেশি বেশি লাফাও পশ্চিমবঙ্গে, তুমি বিজেপির বিরুদ্ধে বেশি না লাফালে বামপন্থীরা ফিরে আসবে, কংগ্রেস ফিরে আসবে, অন্য কেউ ফিরে আসবে। বামপন্থীরা আরএসএস এর আদর্শগত শত্রু, সব থেকে বড় শত্রু, 1 নম্বর শত্রু। কংগ্রেসের সাথে কতগুলো আদর্শগত ফারাক আছে স্বাধীনতা সংগ্রামের পর থেকে। ফলত বামপন্থীরা এবং কংগ্রেসকে সাইডে রাখার জন্য বিজেপিরও বোঝাপড়া হচ্ছে, আচ্ছা তাহলে তৃণমূল থাকুক। বাংলায় কথা আছে না, কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসা। আর এক্ষেত্রে দেখুন, কেউটেটাকে আড়াল করার জন্য রোজ একটা করে কেঁচো বার করে যাচ্ছে। এই আজকে কুন্তল, কালকে ওই হৈমন্তী, পরশু তো সেই শান্তনু, সেই অয়নশীল। কালীঘাটের কাকু অব্দি পৌঁছাতে পারছে, কিন্তু কালীঘাটের ভাইপো অব্দি পৌঁছাতে পারছে না। কারণ এই বোঝাপড়া পশ্চিমবঙ্গে ভাগাভাগি হবে দুটো দক্ষিণপন্থী রাজনৈতিক দলের মধ্যে। একটা প্রকাশ্যে উগ্র দক্ষিণপন্থী, আর একটা খাতায় কলমে লেখেনি, কিন্তু চান্স পেলেই তারাও সাম্প্রদায়িক প্র্যাকটিসের কোনো সুযোগ ছাড়ে না। ফলত এই দুটি ডানপন্থী দলের মধ্যে যদি পশ্চিমবাংলার রাজনীতি, নদিয়ার মানুষ, কল্যাণীর মানুষ যদি ভাগাভাগি হয়ে থাকে, তাহলে রুজি রুটির কথা বলার লোকগুলো বেশি স্পেস পাবে না। যদি রুজি রুটির কথা বলার লোকগুলো বেশি স্পেস না পায়, তাহলে আমার আদানির হাতে দেশটা বিক্রি করে দিতে সুবিধা হবে, সহজ হবে। এই তো নদিয়ারই লোক আছে একজন, বিভিন্ন যাই হোক গোলেমালে হরি বলে বিভিন্ন বিষয় 2-4বার আদানি সম্পর্কে বলেছে। তৃণমূল তার পাশে দাঁড়িয়েছে, ভদ্রমহিলার পাশে। কেউ বলতে পারবে? টিকিট তো বাধা আছে একটা জায়গায়, গোডাউন একই, শোরুম আলাদা হতে পারে, বাড়ির একতলা দোতলা আলাদা হতে পারে, কিন্তু টিকি যদি এক জায়গায় বাধা থাকে, এ বেশি বেগরবাই করবে কি করে? বেশি বেগরবাই করলে নরেন্দ্র মোদী নাগপুরে ফোন করে দেবে, দিয়ে বলবো ও টুনির মা তোমার টুনি কথা শুনছে না। তখন সঙ্গে সঙ্গে আবার টুনির মা আবার লাইনে চলে আসবে। ফলত এখান থেকে বার করতে হবে রুজি রুটির কথা, অন্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কথা। আচ্ছা, বলতে হবে। সেই কথা সামনে নিয়ে আসার জন্য আমরা বামপন্থীরা লড়াই করছি। আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা তছনছ হয়ে গিয়েছে। যে কোনো মানুষ ন্যূনতম খোঁজ খবর রাখেন, মানুষ বুঝতে পারে। এবং দুঃখের বিষয় হলো আলোচনা হচ্ছে না। এত এত স্কুল বন্ধ হয়ে গেল, খবরের কাগজে খুব বেশি আলোচনা দেখেন, বুদ্ধিজীবীদের খুব বেশি নড়াচড়া দেখেন। আমাদের ঘরের ছেলেমেয়েগুলো যাবে কোথায়? মিড ডে মিলে ডিম চুরি হওয়া, চাল চুরি হওয়া, মানে ডিমটা চুরি হচ্ছে না, শৈশব চুরি হয়ে যাচ্ছে, পুষ্টি চুরি হয়ে যাচ্ছে। কথা বলবে না? অঙ্গনওয়াড়ি তুলে দেওয়ার কথা বলছে, ভয়ানক চক্রান্ত, কথা বলবে না কেউ। ডেভেলপমেন্ট ফি, কম্পিউটার ফি, লাইব্রেরি ফি, ক্যাপিটেশন ফি, কত রকম ফি বাড়ছে, ছাত্ররা জানে, কেউ কথা বলবে না। ছাত্ররা যাতে এগুলো বলতে না পারে তার জন্য 6 বছর ছাত্র ভোট বন্ধ। কিন্তু কলেজে কলেজে ভোট দিয়ে খোঁজ দিয়ে থাকেন, ইউনিয়ন ফিটা দিতে হচ্ছে, ইউনিয়ন ভোটটা, ওই টাকা দিয়ে মদ মাংস মচ্ছর চলছে। আমাদের, আমি আবার একটু আগে যে কথা বললাম, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কথা, এই কথা যদি উচ্চারণ, এটা সময়ের দাবি বামপন্থীদের কাছে, আমাদের কাছে, আমার আপনার কাছে। বামপন্থীদের বাইরে এই মিটিং মিছিলে সরাসরি আসতে পারেন না, আসেন না। হয়তো একটা ছোট দোকান আছে, হয়তো কোথাও ছোট টোটো চালান, কোন একটা কন্ট্রাকচুয়াল চাকরি করেন, এখনো খানিকটা ইতস্তত করেন আমাদের এই ভিড়ের মধ্যে এসে দাঁড়াতে। আমরা নিশ্চিত সেই মানুষও আমাদের কথা শুনছেন এবং নিজের অভিজ্ঞতার সাথে মিলিয়ে দেখছেন যে তার জীবনে যে সংকট নেমে এসেছে সরকারি অর্থনৈতিক বিভিন্ন কারণে, সেই সংকটের কথা এরা বলছে না। তাহলে আমাদের বামপন্থীদের প্রতি ইতিহাসের অর্পিত দায়িত্ব, আমাদের এই কথা বলতে হবে। আমাদের প্রতি সময়ের দাবি। সেই কথা ছিল না বার্টল্ট ব্রেক্টের বিখ্যাত, যে যখন অন্ধকার তখন কি গান হবে? অন্ধকারের সময় জড়সড় হয়ে থাকার কথা, ভীত থাকার কথা, দুশ্চিন্তায় ভোগার কথা, তখন গান গাওয়ার সময় নয়। ব্রেক্ট প্রশ্ন করছেন নিজেই নিজেকে, অন্ধকারের সময় কি গান হয়?
গান করা যায়? বলে একটুখানি গ্যাপ দিয়ে দিচ্ছেন, হ্যাঁ হবে, অন্ধকারের গান হবে। ব্যক্তির থেকে অনেক দূরে আমাদের এখানে রবি ঠাকুর আমাদের ছোট থেকে শিখিয়েছেন, অন্ধকারের উৎস হতেই আলো উৎসারিত হয়। আমরা সেই আলোর খোঁজে চলবো, আমরা সেই আলোর খোঁজে চলবো। জীবনানন্দের ভাষায় টিভির বিনাশী আলোক পত্রিকা হয়ে পশ্চিমবাংলায় কাজ করবে ওই স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের ঝান্ডা। আমি শেষ করবো, আমি শুরুতে গিওয়ারের কথা একটু বলেছিলাম। আমি আরেকটু বয়স যাদের বেশি তাদের মনে হতে পারে তো যে এরা কালি কি বলে এগুলো, তাহলে আমি আরেকটু পুরনো একটা সিনেমার কথা একটু ঘুরিয়ে আমি বলে আমি নেমে যাব। যত